সরবেরিয়ার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ মেঝে খুঁড়তেই সেখানে অস্ত্র ভান্ডার। কারা রাখলো এই অস্ত্র? সন্দেশখালীতে রীতিমতো সিবিআই অভিযানে এই ছবি ধরা পড়ছে। কিভাবে এই অস্ত্র এলো, কারা এই অস্ত্র রাখলো, কিভাবে মেঝে ভাঙার পরেই এই বিপুল অস্ত্র উদ্ধার হলো, নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করছে। সরবেরিয়ার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। এবং অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, নজর রাখবো সরাসরি। অর্পিতা, কারা রাখলো এই অস্ত্র, কিভাবে উদ্ধার হলো, মেঝে ভেঙে এই অস্ত্র, রীতিমতো উত্তেজনার বিষয়। দেখো, সেই প্রশ্নের উত্তরই খুঁজছে সিবিআই আধিকারিকরা। এখনো পর্যন্ত সিবিআই সূত্র থেকে খবর যে এখনো পর্যন্ত 10 থেকে 15টি মতন এখনো অবধি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যেখানে এই যে এই আগরহাটি গ্রাম পঞ্চায়েত মল্লিকপাড়া যে অঞ্চল, তার যে গ্রাম পঞ্চায়েতে যিনি মেম্বার অর্থাৎ হাফিজুল, তার ভগ্নিপতি এই আবু তালেব, তার বাড়িটি তুমি দেখতে পাচ্ছ, যেখানে কিনা এই রং না করা যে বাড়িটি, সেই বাড়ির মেঝে এবং পার্শ্ববর্তী তার সেই জায়গা থেকে অর্থাৎ এই বাড়ির প্রেমিসেস থেকে 10 থেকে 15টি, সিবিআই এর দাবি 10 থেকে 15টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তার মধ্যে বেশ কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, বেশ কিছু অ্যামিনিশন রয়েছে এবং বিপুল পরিমাণে আরো অস্ত্র এখান থেকে বাজেয়াপ্ত করা যেতে পারে, এমনটাই কিন্তু তারা অনুমান করছে। কারণ আরো বেশ কিছু অস্ত্র রয়েছে বলে তারা মনে করছেন। সিবিআই সূত্র থেকে খবর, আজকে সকালবেলা ঠিক 10টা নাগাদ এই সরবেরিয়া যে এলাকা, সেই এলাকায় তোমাকে আমি একটু দেখাই, তুমি দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রীয় বাহিনী সরাসরি পুরোপুরি এখানে ঘিরে রেখেছে এবং সিবিআই টিম, আরো কিন্তু টিম সিবিআই এর যারা আধিকারিক তারা ওই বাড়িতে তারা পৌঁছাচ্ছেন এবং এই যে বাড়ি, এই বাড়িটি সম্পূর্ণভাবে ঘিরে রেখেছেন এখানে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। সিবিআই এর গাড়ি তুমি দেখতে পাচ্ছ, সামনে রয়েছে সিবিআই এর পরপর এখানে 5টি গাড়ি এখানে আসে সকাল 10টা নাগাদ এবং তারপরে এই যে ইটের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে সম্পূর্ণভাবে এখানে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং সকাল 10টা নাগাদ যখন তারা আসেন, যেটা জানা যাচ্ছে যে এই এলাকায় এর বাড়ি থেকে এখনো পর্যন্ত 10 থেকে 15টি আগ্নেয়াস্ত্র এবং বিদেশি বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, অ্যামুনিশন রয়েছে। এবং সিবিআই সূত্র থেকে খবর যে ইডির উপর যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় আমরা জানি যে সিবিআই আধিকারিকরা তদন্তভার হাতে নেয় এবং তারপরে সরবেরিয়ায় বিভিন্ন সময় তারা এসেছেন অনুসন্ধানের জন্য, কখনো জিজ্ঞাসাবাদের জন্য, কখনো প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়ার জন্য। শাহজাহানের যোগাযোগটা এখানে একেবারে স্পষ্ট হচ্ছে। নতুন মোড়, একেবারে তাই। দেখো, এই যে ঘটনার দিন ইডির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় কি তাহলে এই সমস্ত এলাকা থেকেই প্রচুর পরিমাণে সেখানে কি অস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল? সেই প্রশ্নের উত্তরই খুঁজতে আজকে সিবিআই গোয়েন্দারা আজকে এসেছেন। ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার স্বার্থে এখানে তারা ঘিরে রেখেছে। ভেতরে রয়েছে সিবিআই এর বিশাল টিম এবং সিবিআই সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে 10 থেকে 15টি এখন অবধি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও বেশ কিছু বিদেশি অস্ত্র এবং তারই সঙ্গে অ্যামুনিশন বাজেয়াপ্ত করা হয়েছে। এই অস্ত্রগুলো কেন এখানে রাখা ছিল, অর্থাৎ বাড়ির মেঝেতে সেখানে কেন এখানে রাখা হয়েছিল, সেই বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখছেন। সেক্ষেত্রে বাড়ির পরিবারের যারা সদস্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে ঠিক ঢিলছড়া দূরত্বে যে বাড়িটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখো চারিদিকে পুরোপুরি মাছের ভেরি এবং এই নির্জন জায়গায় একেবারে অর্পিতা, আমরা সেই ছবিটাই দর্শকদের দেখাচ্ছি। ইতিমধ্যে শান্তনু ঠাকুর তার একটা বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে এই যে অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে, ভোটের জন্যই নাকি এইসব অস্ত্র মজুত করা হয়েছিল। শুনুন কি বলেছেন শান্তনু ঠাকুর। ও মায়ানমারে গেছে শক্তি যোগাতে, এখন ধরা পড়েছে। শক্তি টক্তি জুগিয়ে এনে যখন স্ট্রাকচার রেডি, তখন ওকে ধরেছে। আমি তো বলেছি এর সঙ্গে সম্পূর্ণভাবে প্রশাসনের মদত আছে। এইগুলোকে অস্ত্রগুলোকে ভোটের কাজে ব্যবহার করা অবভিয়াসলি তাই, এখানে কোনো সন্দেহের অবকাশই নেই। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। এই সব অস্ত্র মজুত করে রাখা হয়েছিল ভোটের কারণেই, কি বলবেন? শান্তনু ঠাকুর এই কথা বলছেন। যারা মানুষের রায়ে প্রত্যেক নির্বাচনে আগের থেকে বেশি ভোটে জিতে, তাদের অস্ত্রের উপর ভরসা করে নির্বাচন করতে হয় না। আর যারা মানুষের রায়ের বঞ্চিত হয়, যারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারাই বিভিন্ন সময় অস্ত্রের ঝঞ্ঝানির মধ্যে দিয়ে মানুষকে ভয় দেখায়। সেটা আমরা বারংবার দেখেছি। বহিরাগত নিয়ে আসে, বাইরে থেকে অস্ত্র নিয়ে আসে, অস্ত্র মজুত করে রাখে। সেটা যারা মানুষের রায় বঞ্চিত হয়, সেই ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, তাদের করার প্রয়োজন হয়। তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি করার কোনোদিনই প্রয়োজন হয় না। কারা নবান্ন অভিযানের নামে মুঙ্গের থেকে গুন্ডা নিয়ে আসে অস্ত্র সমেত,
কারা রামনবমীর মিছিলের নামে অস্ত্র নিয়ে ঝঞ্ঝনানি করে মানুষকে ভয় দেখায়, সেটা বাংলার মানুষ একবার নয় বারংবার দেখেছে। ধন্যবাদ। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর রাখতেই হচ্ছে, সন্দেশখালী মামলা সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে সন্দেশখালী মামলা। সন্দেশখালীতে সিবিআই চ্যালেঞ্জ রাজ্যের তরফ থেকে। আরো একবার জানাবো, সন্দেশখালীতে ইতিমধ্যেই সন্দেশখালীর মামলা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ। কি কি নির্দেশে চ্যালেঞ্জ করে রাজ্য যাচ্ছে, গোটা বিষয় নিয়ে অর্ণবের কাছ থেকে জানতে চাইবো। অর্ণব, দেখো, সুপ্রিম কোর্টে পৌঁছলো সন্দেশখালীর যাবতীয় বিতর্ক এবং সন্দেশখালীতে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে এবং সেই মামলা, এর পাশাপাশি আইনজীবী প্রিয়াঙ্কা তিবরিয়াল সহ আরো একগুচ্ছ মামলা, সব মামলা একযোগে নিষ্পত্তি হয়। যেখানে সন্দেশখালীর পুরো ঘটনায় মূলত আদিবাসীদের জমি দখল, জমির চরিত্র বদল, এছাড়া মহিলাদের উপর নির্যাতন সহ একাধিক অভিযোগে তদন্তভার সিবিআই সিটকে দেওয়া হয়। এই তদন্ত নির্দেশ সহ একগুচ্ছ নির্দেশ, সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার স্পেশাল পিটিশন ফাইল করলো কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। এবং সোমবার দিন বিচারপতি গাভইয়ের বেঞ্চে সুপ্রিম কোর্টে রাজ্যের এই স্পেশাল পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা। এবং এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি, 2রা মে কলকাতা হাইকোর্টে সিবিআই কে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেওয়ার নির্দেশ হয়েছে কলকাতা হাইকোর্টের। কাজেই সোমবার দিন এই 29শে এপ্রিল সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলায় রাজ্যের আবেদনের কি নির্দেশ দিচ্ছে সেটার উপর নির্ভর করে কিন্তু বাকি পদক্ষেপগুলো আদালতের ক্ষেত্রে আসবে অথবা হাইকোর্টের ক্ষেত্রে আসবে। তবে রাজ্য কেন গেল সুপ্রিম কোর্টে? কারণ রাজ্যের যুক্তি ছিল যে সন্দেশখালীতে সিবিআই তদন্ত নয়, সেক্ষেত্রে রাজ্যের যে স্পেশাল ফোর্স রয়েছে, সেক্ষেত্রে রাজ্যে বিভিন্ন অফিসারদের নিয়ে সিট গঠন করে তদন্ত করা, বা এক্ষেত্রে প্রাক্তন কোনো বিচারপতি, অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি নেতৃত্বে কমিশন করে তদন্ত করা, এইরকম আবেদনের বিচার না করে সরাসরি কিভাবে সিবিআই কে তদন্তভার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুলিশ সুপার, জেলা শাসক, তাদেরকেও সিবিআই প্রয়োজনে সমন পাঠাতে পারবে, এইরকম একগুচ্ছ নির্দেশ রয়েছে, যেটা রাজ্যের বিরুদ্ধে যেতে পারে। তাই রাজ্য একগুচ্ছ আইনি যুক্তিকে সামনে রেখেই সুপ্রিম কোর্টে পৌঁছালো এবং সুপ্রিম কোর্টে আবেদন করার পাশাপাশি সোমবার দিন এই মামলা নির্দিষ্ট হয়েছে রাজ্যের আবেদনের শুনানি হওয়ার। তবে তোমার জানিয়ে রেখে, আইনজীবী প্রিয়াঙ্কা তিবরা যেহেতু কলকাতায় একটা মামলা করেছিলেন, তিনি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেন এবং সেই ক্যাভিয়েটের প্রেক্ষিতে তাকে এবং কলকাতা হাইকোর্টকেও এই মামলা সম্পর্কে খবর পৌঁছানো হয়েছে। কারণ যেহেতু কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় এই রায় হয়েছে, সব মিলিয়ে সুপ্রিম কোর্টের জল গড়ালে এবার দেশের সন্দেশখালীর জল গড়ালে এবার সুপ্রিম কোর্টে, এবং সেখানেই কি হয়, অর্থাৎ দেশের শীর্ষ আদালতই সন্দেশখালীর যাবতীয় ঘটনার এবার বিচার করবে, তা এক প্রকার নিশ্চিত হয়ে গেল। একেবারে অবশ্যই নজর থাকবে। বেশ অর্ণব।